সালোক সংশ্লেষণ করবো তা তো বলতেছে না, ও সূর্যের আলো থেকে দৃশ্যমান আলোটার হেল্প নিয়ে সেই আলো দিয়ে ওরা ব্যবহার মানে তৈরি করতেছে হচ্ছে খাবার দাবার, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালাচ্ছে। সো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমাদের কাজে লাগবে হচ্ছে দৃশ্যমান আলো, এটা আমরা জানি। ফটোগ্রাফিক ফিল্মকে প্রভাবিত করে, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবে এভাবে, ফটোগ্রাফিক ফিল্মে কাজ করবে হচ্ছে ফটোলাইট। ফটোলাইট হচ্ছে দৃশ্যমান আলো, ফটোগ্রাফিক ফিল্মের জন্য ফটোলাইট বা দৃশ্যমান আলো। আচ্ছা, এরপর অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর তো আমরা আগেই বলছি, কাটা, এটা আমরা পড়বো না। নিঃসরণকারী উৎসতে দেখো খুবই উত্তপ্ত বস্তু, যেমন তড়িৎ বিচ্ছুরণ, তারপর হচ্ছে তড়িৎ ক্ষরণের ফলে এবং সূর্যরশ্মি থেকে পাওয়া যায়। এখন আমাদের সূর্যরশ্মি কমপ্লিট, তুমি দেখো আমরা সূর্যরশ্মি কোথায় কোথায় পাচ্ছি। সূর্যরশ্মি আমরা পাচ্ছিলাম ইনফ্রারেডের মধ্যে, সূর্যরশ্মি আমরা পাইছি হচ্ছে দৃশ্যমান আলোতে, আর সূর্যরশ্মি পাইলাম হচ্ছে অতিবেগুনি রশ্মিতে। তাহলে সূর্যরশ্মি তিনটা জায়গায়, অতিবেগুনি অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি আর হচ্ছে দৃশ্যমান আলো, এই তিনটাতে সূর্যরশ্মি পাওয়া যাচ্ছে। আমি একসাথে করে মনে রাখার উপায় পরে বলতেছি। নিঃসরণের কারণ, পরমাণুস্থ ইলেকট্রনের বিভিন্ন স্তরের মধ্যে উচ্চ শক্তির পরিবর্তনের জন্য পাওয়া যায় হচ্ছে অতিবেগুনি রশ্মি। এখন এটাও কমপ্লিট হইলো, তোমার মনে আছে খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল বেতার তরঙ্গ, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য, এই দেখো আমি তোমাদেরকে এটা পড়ানোর সময় বলছিলাম, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, আর এখন পাচ্ছি উচ্চ শক্তির পরিবর্তনের জন্য। তাহলে আমরা মনে রাখবো বড় লোক হচ্ছে অতিবেগুনি, ওর জন্য বেশি বেশি শক্তি লাগে, বেশি বেশি পরিমাণ শক্তির পরিবর্তন হলে তখন তৈরি হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি। আর বাকিরা হচ্ছে গরিব, ওদের জন্য ক্ষুদ্র বা খুবই ক্ষুদ্র লাগে। এটাও মনে রাখার উপায় আমি পরে বলতেছি। বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারটাতে তুমি দেখো এখানে আমি কিছু দাগাই নাই, এটা না দাগানোর কারণ হচ্ছে এখানে সবগুলো ব্যবহারই ইম্পর্টেন্ট। এই ব্যবহারগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা ছন্দ লিখে দিচ্ছি, এটা তুমি এখনই লিখে রাখো। অতিবেগুনি রশ্মির বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারের জন্য অণুর রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি। অণুর রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি। অণুর থেকে হচ্ছে অণুবীক্ষণ, অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বৃদ্ধিতে, অণুবীক্ষণ রঙিন থেকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রঙিন থেকে রাসায়নিক বিক্রিয়া, ছবি হচ্ছে ফটো, ফটো থেকে হচ্ছে দুইটা, ফটো তড়িৎ ক্রিয়া, আরেকটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম। মনে আছে ফটোগ্রাফিক ফিল্মে কিন্তু আমরা দৃশ্যমান আলো পাই, বলছিলাম ফটোলাইট থেকে মনে রাখতে। ফটোগ্রাফিক ফিল্ম প্রতিদিন থেকে হচ্ছে প্রতিপ্রভ, প্রতিপ্রভ সৃষ্টিতে। আয়নাতে হচ্ছে আয়নায়ন, আয়নায়ন। ভাসতে দেখি এখান থেকে হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি। অণুর রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি, অণুবীক্ষণ যন্ত্র, রাসায়নিক বিক্রিয়ায়, ফটোতড়িৎ ক্রিয়া, ফটোগ্রাফিক ফিল্ম, প্রতিপ্রভ, আয়নায়ন আর হচ্ছে ভিটামিন ডি। এই কয়েকটা হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে এর ব্যবহার।
ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বইয়ে ফেরত আসি। এক্স রে, এক্স রে এর জন্য তুমি দেখো এক্স রে নির্গমনকারী উৎস যেটা, এখানে ডিরেক্টলি এক্স রে টিউবই বলছে। আমাদের জন্য খুবই গুড নিউজ, এটা আমাদের কোনো কষ্টই করতে হচ্ছে না, কিছু দিয়ে কিছু মিলাই করতে হচ্ছে না। এক্স রে নির্গমনের যে কারণ, সেই কারণের মধ্যে তুমি দেখো বলছে এক্স রে টিউবে উচ্চ গতির ইলেকট্রনকে মন্দন সৃষ্টির মাধ্যমে রশ্মি তৈরি করা হয়। আবার বলছে ভারী মৌলের পরমাণুকে উচ্চ শক্তির ইলেকট্রন দ্বারা আঘাত করলে পরমাণুর গভীরে অবস্থিত ইলেকট্রনের উত্তেজনা দ্বারা এই রশ্মি তৈরি হয়। আমরা মনে রাখবো এক্স রে তৈরি হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন দ্বারা আঘাত। তুমি যখন ইলেকট্রন দিয়ে আঘাত করতেছো, আঘাত করার ফলে যে বিকিরণ হবে সেটা হচ্ছে এক্স রে। এক্স রে ব্যবহারের মধ্যে এখানে তোমাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বলছে, ডিরেক্টলি বলে দিছে চিকিৎসা ক্ষেত্রে, এটা আমি পরে বলতেছি। গবেষণা কাজে, শিল্প কারখানায়, নিরাপত্তার কাজে, চোরাচালান নিরোধে, এরকম কয়েকটা ব্যবহার বলছে। এছাড়া আরো 3টা ব্যবহার লাগবে, সেই ব্যবহারগুলো আমি লিখে দিচ্ছি। ওকে, এই 3টা ব্যবহার তুমি এক্সট্রা বইয়ের মধ্যে লিখে রাখো। টিউমার সেল ধ্বংসে, টিউমার সেল ধ্বংসে এক্সট্রা ব্যবহারের এক্সট্রা ব্যবহারগুলা: টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর হচ্ছে ফাটল শনাক্তকরণে, ফাটল শনাক্তকরণে। এক্স রে ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্স রে ডক্টরদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এটার ক্ষেত্রে কোনো ব্যবহার আমরা বাদ দিব না। চিকিৎসা ক্ষেত্রে তো আমরা পড়বই, গবেষণা কাজে, শিল্প কারখানায়, নিরাপত্তার কাজে, চোরাচালান নিরোধে, এছাড়াও হচ্ছে টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর ফাটল শনাক্তকরণে। বাকি আছে শুধু গামা। গামার ক্ষেত্রে আমরা জানি যে গামা রশ্মি কখন পাওয়া যায়, তখন তেজস্ক্রিয় ঘটনা ঘটে, তখন সেইখানে আমরা আলফা বিটা গামা 3 ধরনের রশ্মি পাই। এই আলফা বিটা গামা যেহেতু আমরা পাচ্ছি তেজস্ক্রিয় ঘটনার সময়, তো তুমি মনে রাখবা গামা রশ্মি সবকিছু তেজস্ক্রিয়তে রিলেটেড হবে। তেজস্ক্রিয় বস্তু হতে পাই, নিউক্লিয় ফিউশন ও ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে পাই। ফিউশন আর ফিউশন বিক্রিয়া কখন পাই আমরা? এগুলো তো তেজস্ক্রিয় বিক্রিয়া, তেজস্ক্রিয়তার সময়। তারপর দেখো নির্গমনের কারণের মধ্যে আছে পরমাণু নিউক্লিয়াস উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের ফলে এই রশ্মি নির্গত হয়। উত্তেজিত অবস্থা মানেই কিন্তু তেজস্ক্রিয়তার দিকে যাওয়া। ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণুর বিশ্লেষণের সময় এই রশ্মি নির্গত হয়। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ার কারণে গামা রশ্মি নির্গত হয়। তার মানে এখন পর্যন্ত আমরা কি কি পাইলাম? তেজস্ক্রিয় ঘটনাগুলো বুঝেছে, তেজস্ক্রিয়তা, আর হচ্ছে এর সাথে সাথে আমাদেরকে নিউক্লিয়াস এর উত্তেজিত অবস্থার কথা বলছে। সো তেজস্ক্রিয়তা আর নিউক্লিয়াস নিয়ে কথা বললে আমরা বুঝবো এটা দিয়ে আমাদেরকে গামা রশ্মি বোঝানো হচ্ছে। ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে তো আছেই, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়, এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে ধাতব পদার্থের খুঁত নির্ণয় এই রশ্মি ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে এই রশ্মি ব্যবহৃত হয়। তুমি খেয়াল করো, তোমাকে আমি একটু আগে এক্স রের জন্য যে এক্সট্রা ব্যবহারগুলো বলছি, সেখানে ছিল হচ্ছে টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর এখানে বলছে মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে। প্র্যাকটিক্যালি কিন্তু সেম, মানে তুমি ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করো আর হচ্ছে টিউমার সেল ধ্বংস করো, দুটো তো একই কথা। কিন্তু যেহেতু বইয়ের মধ্যে স্পেসিফিক ওয়ার্ড দিয়ে আলাদা করে বলা হয়েছে, গামা রশ্মির জন্য বলা হয়েছে ক্যান্সার আক্রান্ত সেল, আর এক্স রের জন্য বলা হয়েছে হচ্ছে টিউমার সেল। সো টিউমার সেল বললে আমরা অ্যান্সার করবো এক্স রে, আর যদি আমাদেরকে ক্যান্সার আক্রান্ত সেল বলে তখন অ্যান্সার করবো হচ্ছে গামা রশ্মি। চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে, সেই চিকিৎসা ক্ষেত্রের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ডক্টররা প্রশ্ন করবেন, ওনারা চিকিৎসা ক্ষেত্রের ব্যবহারগুলো যেহেতু রিলেট করতে পারেন ভালো, ওগুলো থেকে প্রশ্ন করতে পারেন। এই ব্যবহারগুলা আমি তোমাকে আলাদা করে লিখে দিচ্ছি, তুমি এগুলো লিখে নাও। চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে, শেষ, হ্যাঁ শেষ হয়েছে, আমি এখনো পড়াই নাই, মানে আমি তোমাকে সংক্ষেপে যেটা লিখবো সেটা এখনো বাকি আছে। এতক্ষণ তো অনেক ডিটেলসে পড়ছি আমরা, এত ডিটেলস আমরা পরে মনে রাখতে পারবো না, তো আমরা ওইভাবে পড়বো না। মনে রাখার উপায়টা আমি একটু পরে বলতেছি। ওকে, আগে তুমি চিকিৎসার ক্ষেত্রে যে ব্যবহারগুলো পাচ্ছ সেগুলো লিখো। চিকিৎসা ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ব্যবহারগুলো বা প্রয়োগগুলো আছে সেগুলো বলতেছি। প্রথমে হচ্ছে ডিরেক্টলি তোমাকে যদি চিকিৎসা ক্ষেত্রেই বলে,
শুধু চিকিৎসা ক্ষেত্রেই যদি বলে তাহলে আমরা মনে রাখবো সেটা হচ্ছে এক্স রে। যদি তোমাকে বলে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে বললে তখন হচ্ছে গামা। অবশ্যই হ্যান্ড নোট দেওয়া থাকবে। হ্যান্ড নোট কি নিয়ে আমি বাসায় চলে যাবো? হ্যান্ড নোট তোমাদেরকে দেওয়ার জন্যই তো বানাইছি। রোগ নির্ণয়, মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসায়, মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসায় এটাতে হচ্ছে আইআর, ইনফ্রারেড। শল্যবিদ্যায়, শল্যবিদ্যা মানে হচ্ছে সার্জারি, ঠিক আছে? সার্জারিতে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, ধরো সিজার, নাইফ, এগুলো যে ইউজ করতেছি, এই ইনস্ট্রুমেন্ট গুলাকে স্টেরিলাইজেশনের জন্য বা জীবাণুমুক্ত করার জন্য আমরা ব্যবহার করি। শল্যবিদ্যায় যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে তখন আমরা ব্যবহার করতেছি হচ্ছে ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার। এখন আমি তোমাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলছি, যে ইনফরমেশন গুলো দাগাই দিছি, সেগুলো কিভাবে একবারে মনে রাখতে পারবো তার জন্য আমি হ্যান্ড নোটের এই পেজটা নিয়ে আসছি। এটা হ্যান্ড নোটে আছে, হ্যান্ড নোটের মধ্যে তুমি পেয়ে যাবা। তুমি দেখো এখন সহজে কিভাবে আমরা মনে রাখবো। এই এখন আমি যেটা পড়াচ্ছি এটা পড়লেই মনে রাখতে পারবা, কান্নাকাটি করা লাগবে না। দেখো, আমাদের এখানে যে মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে সিরিয়ালটা ছিল, আমি তোমাকে প্রথমে বলছিলাম না যে বেতারটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, এই জন্য এটাকে সবার প্রথমে রাখছে। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামার, এই জন্য এটাকে সবার লাস্টে রাখা হয়েছে। মানে এখানে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কমের দিকে সাজানো হয়েছিল, রাইট? এইগুলাকে আমি 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত নাম্বার দিয়ে ফেলছি। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার? মানে এই সিরিয়ালটা কিভাবে মুখস্থ রাখবো? তুমি দৃশ্যমানটাকে বেস ধরো, দৃশ্যমানটা হচ্ছে বেস, এটা 4 নাম্বারে। দৃশ্যমান থেকে যখন তুমি নিচের দিকে যাবা, তুমি দেখো অ্যালফাবেটিক্যালি যাচ্ছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা তো জেডটাকে জি হিসেবে উচ্চারণ করি অনেক সময়, তাই না? তুমি যখন ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখো, ইন্ডিয়ান চ্যানেলগুলোতে জি বাংলা, জি সিনেমা বলা হয়, কিন্তু ওগুলো লেখা হয় কিন্তু জেড দিয়ে, তাই না? তাহলে তুমি মনে রাখবা এভাবে, ইউভি এক্স আর হচ্ছে জেড এর জায়গায় হচ্ছে জি। নিচের দিকে অ্যালফাবেটিক্যালি আসলো, দৃশ্যমান থেকে উপর দিকেও কিন্তু অ্যালফাবেটিক্যালি গেছে। তুমি দেখো আইএমআর, ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ আর হচ্ছে রেডিও, এগুলা উপর দিকেও অ্যালফাবেটিক্যালি, নিচের দিকেও অ্যালফাবেটিক্যালি। তাহলে তোমার সিরিয়ালটা মুখস্থ করা নিয়ে কোনো বেগ পাইতে হচ্ছে না। দৃশ্যমানটা 4 নাম্বার, এটা মনে রাখলে উপর দিকে নিচের দিকে তুমি নিজেই সাজায় নিতে পারবা। হ্যাঁ, নিচে হচ্ছে ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, উপরে হচ্ছে আইএমআর, এরকম করে গেছে। এটা সিরিয়ালটা মুখস্থ করা ইম্পর্টেন্ট কেন? কারণ এখন থেকে আমরা সবকিছুকে নাম্বার ধরে রাখবো, নাম্বার ধরে মনে রাখাটা ইজিয়ার হয়। তুমি দেখো, রেডিওর জন্য বা বেতারের জন্য মনে আছে আমি বলছিলাম বেতারের মধ্যে থাকে বর্তনী, বর্তনীর ভিতরে হয় স্পন্দন, আর বর্তনীর ভিতরে থাকে চার্জ। এই কথাগুলো আমি এখানে লিখে দিছি, বেতার আমার এটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। মাইক্রোওয়েভের জন্য এম থেকে মনে রাখতে বলছিলাম ম্যাগনেট্রন নামে একটা বাল্ব, আর এম থেকে ছিল হচ্ছে মেসার। মেসার হচ্ছে, মেসার একটা ফুল ফর্ম ছিল। মেসার হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেম দিয়ে আমরা মানে অ্যাম্পলিফিকেশন করে মাইক্রোওয়েভটাকে তৈরি করতেছি। আর ক্রো থেকে মনে রাখতে বলছিলাম হচ্ছে ক্লাইস্ট্রন, আরেকটা বাল্বের নাম। মনে আছে আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রে পাচ্ছিলাম দ্বি পরমাণুর ঘূর্ণন, আইআর এর ক্ষেত্রে পাচ্ছিলাম হচ্ছে 3 পরমাণুর ঘূর্ণন। তুমি দেখো তো মাইক্রোওয়েভের নাম্বার 2, আইআর এর নাম্বার 3 না? তার মানে 2 নাম্বারে যে আছে তার জন্য দ্বিপরমাণুর ঘূর্ণন, আইআর এর জন্য যেহেতু এটা 3 নাম্বারে আছে ওর জন্য হচ্ছে 3 পরমাণুর ঘূর্ণন। ঠিক আছে, আবার আইআর এর ক্ষেত্রে মনে আছে আমরা আইআর ল্যাম্প পাচ্ছিলাম, আইআর এর ক্ষেত্রে আরো কিছু কিছু কথা পাচ্ছিলাম। এই কথাগুলা তুমি দেখো আমি আলাদা করে লিখছি যেহেতু আইআর এর ইনফরমেশন বেশি। আইআর এর ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম আইআর ল্যাম্প। আমি বলছিলাম যে আইআরটা আমাদের আশপাশে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, কারণ যা থেকে তাপ নির্গত হচ্ছে সবকিছু থেকে আমরা
এই অবলোহিত রশ্মিটাকে পাই। তো আমরা মনে রাখবো ল্যাম্প থেকে তাপ বের হয়, তাপ থেকে পাই হচ্ছে আমরা আইআর। ল্যাম্প কারা ইউজ করবে? অন্ধরা ইউজ করবে। অন্ধরা কোথায় ইউজ করবে? অন্ধকারে ইউজ করবে। অন্ধকারে আমরা দেখি কি দিয়ে? নাইট গগলস দিয়ে দেখি, নাইট গগলস দিয়ে। রাত্রিবেলা দেখার জন্য আমরা যে গগলসটা ব্যবহার করি বা যে চশমাটা ব্যবহার করি সেটা নাম হচ্ছে নাইট গগলস। দিনের বেলা ব্যবহার করি সানগ্লাস, রাত্রিবেলা হচ্ছে নাইট গগলস। অন্ধকার সবচেয়ে বেশি পরিমাণ কোথায় থাকে? মহাকাশে থাকে। মহাকাশ তো একদম ঘুটঘুটে অন্ধকার। সেই জায়গার যে বিজ্ঞান মানে সেই জায়গার যে গবেষণা জ্যোতির্বিদ্যা, সেটার জন্য তাহলে আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে অবলোহিত রশ্মি আমরা সব তাপীয় বস্তুগুলো থেকে পাচ্ছি, যেখান থেকে তাপ নিঃসরণ হচ্ছে সেখান থেকে পাচ্ছি। ল্যাম্প থেকে তাপ পাওয়া যায়, সো আইআর ল্যাম্প থেকে আমরা তাপ পাচ্ছি, আইআর ল্যাম্প থেকে আমরা অবলোহিত রশ্মি পাচ্ছি। ল্যাম্প ব্যবহার করে অন্ধরা, অন্ধরা ব্যবহার করে অন্ধকারে, অন্ধকারে আমরা দেখি নাইট গগলস দিয়ে। অন্ধকার সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে মহাকাশে, মহাকাশ গবেষণা বা জ্যোতির্বিদ্যায় তাহলে আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করি। ওকে, আচ্ছা। এরপর দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর জন্য মনে আছে আমি বলছিলাম যে সব স্থায়ী অবস্থাগুলোতে আমরা দৃশ্যমান আলো পাবো। ওই যে বলছিলাম যে ইলেকট্রনটা যখন উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী কক্ষপথে ফেরত আসবে, স্থায়ী অবস্থায় যখন চলে আসতেছে তখন আমরা পাচ্ছি দৃশ্যমান আলো। এই জন্য দেখো স্বাভাবিক বা স্থায়ী অবস্থা এই কথাটা লিখে দিছি। তারপর ইউভির ক্ষেত্রে, ইউভির ক্ষেত্রে আমি তোমাকে যখন নির্গমনের উৎসগুলা বলতেছিলাম তখন তোমাকে দেখাইছিলাম তড়িৎ বিচ্ছুরণ আর তড়িৎ ক্ষরণ। আমরা মনে রাখবো অতি বেগুনির ত থেকে পাচ্ছি তড়িৎ বিচ্ছুরণ আর ক্ষরণ। এই তিনটা মিলে মনে আছে পরপর তিনটা আমাদের সূর্যরশ্মি ছিল। তো সূর্যরশ্মির ক্ষেত্রে আমরা কাকে কাকে পাচ্ছি? 3, 4, 5। এই তিনটা হচ্ছে আমাদের সূর্যরশ্মি থেকে আসে। এক্স রে এর ক্ষেত্রে এক্স রেটার আমরা নামটা সরাসরি পাচ্ছিলাম এক্স রে টিউব থেকে, এটা নিয়ে কোনো ভেজালই নাই। গামা রশ্মির ক্ষেত্রে বলছিলাম গামা যেহেতু আমরা তেজস্ক্রিয় ঘটনার সময় পাই, সো তেজস্ক্রিয়তা রিলেটেড যে কোনো কথা বললে বা নিউক্লিয়াস ভাঙা গড়া নিয়ে কোনো কথাবার্তা বললে সেটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গামা রশ্মি। খুঁত নির্ণয়ের কথা বলছিল, খুঁত নির্ণয়ের ক্ষেত্রে কেন গামা রশ্মি লাগে মনে আছে? আমি বারবার বলতেছি এই কথাটা যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম। তুমি চিন্তা করো একটা বস্তুতে যখন খুঁত থাকে, খুঁত তো ধরো এই পুরা হচ্ছে একটা বস্তু, খুঁত থাকবে হচ্ছে খুবই সামান্য পরিমাণ জায়গার মধ্যে, মানে একদম ছোট পরিমাণ এরিয়ার মধ্যে আমরা খুঁত পাবো, তাই না? তো যখন বড় বড় তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা রশ্মিগুলাকে আমরা ওই বস্তুর মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করবো, হবে কি বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলো না বুঝবেই না যে এখানে ছোট ছোট কিছু ফাঁকা জায়গা আছে বা ছোট ছোট কিছু খুঁত রয়ে গেছে। বড় তরঙ্গগুলো ওই জায়গাগুলোতে ঢুকতেই পারবে না, এজন্য ওরা ওই জায়গাগুলো ডিটেক্ট করতে পারবে না। কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, গামা রশ্মির ক্ষেত্রে হবে কি ও যখন এই তরঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু ওর পরিমাণ খুবই কম, ওর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ খুবই কম, এই জন্য ওই ছোট পরিমাণ খুঁতের মধ্যেও ঢুকে আটকে যাবে, আটকে যেয়ে ঘুরপা খেতে থাকবে। তার মানে ও তখন বলতে পারবে যে যেহেতু আমি এখানে আটকে গেছি তার মানে এখানে কোনো ভেজাল আছে, তোমরা এখানে খুঁজে বের করো, এটা তো সলিড থাকার কথা কিন্তু এটা সলিড না, এখানে খুঁত আছে। তাই আমরা খুঁত নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যার, সবচেয়ে কম ল্যাম্ডা যার, তাকে ব্যবহার করতেছি, গামা রশ্মিকে ব্যবহার করতেছি। কোন অক্ষর দিয়ে কি মনে রাখবা? আমি অক্ষর দিয়ে কি বলছি? অক্ষর দিয়ে তো কিছু বই নাই, নাম্বার বলছি। অক্ষর আর নাম্বার কি সেম? আচ্ছা, এখন দেখো চিকিৎসা ক্ষেত্রে আমি একটু আগে যেগুলো লিখে দিলাম সেগুলো একসাথে করে দিছি। 3, 5, 6, 7। 3 নাম্বার আইআর ছিল মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসা। 5 নাম্বার ছিল হচ্ছে ইউভি। ইউভি আমি বলছিলাম তোমাকে হচ্ছে শল্যবিদ্যায় বিভিন্ন যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে। 6 নাম্বার হচ্ছে এক্স রে। এক্স রে বলছিলাম ডিরেক্টলি যদি আমাদেরকে বলে চিকিৎসা ক্ষেত্রে কাকে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এক্স রে। 7 নাম্বার হচ্ছে গামা। গামার ক্ষেত্রে আমি বলছি যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় যদি বলে, রোগ নির্ণয় বললে তখন হচ্ছে গামা। খুব ক্ষুদ্র, ক্ষুদ্র আর উচ্চ। মনে আছে ওই যে শক্তির পরিবর্তনের কথা আমি বলতেছিলাম, উচ্চ শক্তির পরিবর্তন হয় হচ্ছে যে বড়লোক, তার জন্য বড়লোক ছিল হচ্ছে ইউভি। ইউভি হচ্ছে 5 নাম্বার, ওর জন্য হচ্ছে উচ্চ পরিমাণ শক্তির পরিবর্তন। ইউভির থেকে একটু কম পরিমাণ শক্তি মানে ক্ষুদ্র শক্তির পরিবর্তনের জন্য হচ্ছে আইআর, খুব কম পরিমাণ শক্তির জন্য হচ্ছে বেতার। এটা কেমনে মনে রাখবো? তুমি দেখো তো, তোমার কি মনে আছে বোরের পরমাণু মডেল থেকে আমরা পাই ইকুয়ালস টু এইচ এফ থেকে যে ল্যামডা যত কম এফ তত বেশি, ই এর পরিমাণ বা শক্তির পরিমাণ তত বেশি হয়। ল্যামডা যত কম হয় শক্তির পরিমাণ তত বেশি হয়। 1, 3 আর 5 নাম্বারের মধ্যে ল্যামডার পরিমাণ সবচেয়ে কম কার? 5 নাম্বারের। 5 নাম্বারের ল্যামডা যেহেতু সবচেয়ে কম তার মানে ওর শক্তি তত বেশি হবে, উচ্চ পরিমাণ শক্তির পরিবর্তন। 3 নাম্বারের ল্যামডার মান যেহেতু 5-এর থেকে একটুখানি বেশি, তার মানে ওর শক্তির পরিবর্তনটা 5-এর থেকে একটুখানি কম হবে, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন। সবচেয়ে বড় ল্যামডা যেহেতু 1 নাম্বার বেতারের ক্ষেত্রে, তার মানে এর ক্ষেত্রে আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন পাবো। ল্যামডা যার বেশি শক্তির পরিবর্তন তার কম, ল্যামডা যার কম শক্তির পরিবর্তন তার বেশি, উচ্চ পরিমাণ শক্তির পরিবর্তন। ওকে, বেতার যোগাযোগ আর মাইক্রোওয়েভ রেডিও যোগাযোগ একই কথা। হ্যাঁ, দুইটাতেই থাকতে পারে, কিন্তু তোমাকে বেতার যোগাযোগের ক্ষেত্রে বা রেডিও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলে দুইটাকে অপশনে দিবে না, যে কোনো একটা থাকবে অপশনে। তুমি এভাবে মনে রাখো যে শোনো,
রেডিও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেমন আমরা রেডিওকে ব্যবহার করতেছি, রেডিও ওয়েভকে ব্যবহার করতেছি, মাইক্রোওয়েভটাকেও আমরা কেন ব্যবহার করতেছি? কারণ মাইক্রোওয়েভটাকে রাডারে ব্যবহার করা হয়। রেডিওর ক্ষেত্রে আমরা রাডার ব্যবহার করি, ওই রাডারের মধ্যে আমরা মাইক্রোওয়েভটাকে ব্যবহার করতেছি। আর একটা সিস্টেমে বা একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে শুধুমাত্র এক ধরনের টেকনোলজি যে ইউজ করা হবে এটা তো ম্যান্ডেটরি না, অনেক কিছুই তো ইউজ করতে পারে, তাই না? সো বেতার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা বেতারও ব্যবহার করব, আবার মাইক্রোওয়েভও ব্যবহার করব, অপশনে দুটো একসাথে থাকবে না, এটা নিয়ে টেনশন করো না। তরঙ্গ দৈর্ঘ্য পড়বো না তো, বলছি তো, বা তুমি পড়তে পারলে পড়ো, আমরা পড়তে পারবো না কারণ আমাদের এত মেমোরি নাই। 7 নাম্বার হচ্ছে গামা। গামার ক্ষেত্রে বলছিলাম যে নিউক্লিয়াস ভাঙা করা নিয়ে বা তেজস্ক্রিয়তা রিলেটেড কোনো কথা থাকলে। 6 নাম্বার ছিল হচ্ছে এক্স রে। এক্স রে ক্ষেত্রে আমি দেখাইছিলাম ইলেকট্রন দিয়ে আঘাত করলে, বলছিলাম ওইটা যে ইলেকট্রন দিয়ে যদি আমি হিট করি, আঘাত করি, তখন সেখান থেকে যে বিকিরণটা পাবো সেটা হচ্ছে এক্স রে। হ্যাঁ, মেসার আর লেসার তো দুইটা আলাদা। লেজার কোত্থেকে দিছিল? লেজার মনে হয় তোমাদের জুওলজিতে আছে, লেজার তো ফিজিক্সেও আছে মোস্ট প্রবাবলি। জুওলজি ফিজিক্স দুটাতেই থাকার কথা। লেজারের ফুল ফর্ম তো লাগবে, মেসারের ফুল ফর্মও লাগবে। আচ্ছা, এখন মোটামুটি পড়া হয়ে গেছে না? মাথায় ঢুকছে না? এই পেজ দুইটা যদি তুমি মনে রাখতে পারো, তুমি দেখবা যে তোমার এই দুই ছকের দুইটা পেজ থেকে ইনফরমেশন দেওয়াটা, মানে ইনফরমেশন দিয়ে যখন প্রশ্ন করবে তুমি রিলেট করে অ্যান্সার করতে পারবা। যেমন দেখো তো এই দুইটা প্রশ্নের এখন অ্যান্সার পারো কিনা। 1 নাম্বার বেতার তরঙ্গের উৎস কোনটা, আর 2 নাম্বার মাইক্রোওয়েভ তরঙ্গের নিঃসরণের কারণ কোনটা। আমাকে বলো অ্যান্সার কোনটা হবে। 1 নাম্বার আর 2 নাম্বার অ্যান্সার কি কি হবে বলো। একের ডি, 2 এর এ। নাজমুন নাহার, ভেরি গুড, হ্যাঁ পারছো। একের ডি, 2 এর A। ডি আর এ, এই তো সবাই পারতেছো। বেতার তরঙ্গের উৎস কেন ডি নাম্বারটা হবে? কারণ আমি বলছিলাম বেতারের মধ্যে থাকে বর্তনী, বর্তনীর মধ্যে থাকে হচ্ছে আধান, সো অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িৎ আধান, এটা হচ্ছে বেতার তরঙ্গের উৎস। আর মাইক্রোওয়েভ নিঃসরণের উৎসের মধ্যে, মাইক্রোওয়েভ নিঃসরণের উৎসের মধ্যে দ্বিপরমাণুর ঘূর্ণন ছিল হচ্ছে মাইক্রোওয়েভ। ত্রিপরমাণুর জন্য বলতো কে ছিল? ত্রিপরমাণুর কম্পনের জন্য আমরা কোন তরঙ্গটাকে বা কোন রশ্মিটাকে পাই? আমাকে এটা বলো, এই দুটার অ্যান্সারটা এখন আমরা পারি। 3 পরমাণুর ঘূর্ণনের জন্য, 3 পরমাণুর ঘূর্ণনের জন্য আমরা কাকে পাই? পরমাণুর ঘূর্ণনের জন্য আমরা পাই হচ্ছে আইআর কে। আপন তালুকদার সবার আগে বলছো, সম্পদ মোদকে বলছো, ভেরি গুড। অবলোহিতকে পাই, মনে আছে? 2 নাম্বারে ছিল মাইক্রোওয়েভস, ওর জন্য দ্বিপরমাণু। 3 নাম্বারে হচ্ছে আইআর, ওর জন্য হচ্ছে ত্রিপরমাণুর কম্পন। আচ্ছা বলো তো, উচ্চ শক্তির পরিবর্তন কোন তরঙ্গ বা রশ্মিটার ক্ষেত্রে পাই? উচ্চ শক্তির পরিবর্তন, সবাই পারতেছো, এটা অবলোহিত আগেরটা, ভেরি গুড। উচ্চ শক্তির পরিবর্তনের জন্য আমরা কোনটাকে পাই? উচ্চ শক্তির পরিবর্তনের জন্য আমরা কাকে পাই? উচ্চ শক্তির পরিবর্তনের জন্য কোনটাকে পাবো? তোহফা ইসলাম বলছে ইউভি, ভেরি গুড। মনে আছে আমি বলছিলাম ইউভি হচ্ছে বড় লোক, ওর জন্য বেশি বেশি পরিমাণ শক্তির পরিবর্তন লাগে। উচ্চ শক্তির পরিবর্তনের জন্য হচ্ছে ইউভি। এখন তাহলে আমাকে বলো, উচ্চ শক্তির পরিবর্তনের জন্য ছিল ইউভি, আর হচ্ছে আহ ক্ষুদ্র পরিমাণ শক্তির জন্য কে ছিল, আর হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির জন্য কে ছিল? কে কে ছিল নামগুলা বললেই হবে। ক্ষুদ্র পরিমাণের জন্য কে ছিল, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কে ছিল? ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কাকে পাই? খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কাকে পাই? খুবই ক্ষুদ্র হচ্ছে বেতার, রুহি বলছে সবার আগে। আইআর এর রেডিও, হ্যাঁ ঠিক আছে। আইআরটা ছিল হচ্ছে ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল হচ্ছে বেতার। মাইক্রোওয়েভ তো না, আইআর।
ইনফ্রারেড ছিল তো। এই দেখো, এই যে দেখো 1 3 5 ছিল, 3 নম্বরে ছিল হচ্ছে আইআর, 2 নম্বরে হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কিন্তু না, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনে হচ্ছে আইআর, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনে হচ্ছে রেডিও বা বেতার। ঠিক আছে, আচ্ছা এটা ম্যাক্সিমামে পারছো, একটু একটু কনফিউশন। 2 3 নাম্বারটা যদি ঠিকমতো মনে রাখতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আর আরেকটু ধরি, যেহেতু অনেক বড় একটা ছক পড়ছো। সূর্য রশ্মি থেকে বলতো আমরা কোন তিনটাকে পাই? সূর্য রশ্মি থেকে কোন তিনটাকে পাওয়া যায়? সূর্য রশ্মি থেকে কাকে কাকে পাওয়া যায়? 3টা জিনিস ছিল সূর্য রশ্মি থেকে। সূর্য রশ্মি থেকে কাকে কাকে পাই? 3 4 5, ভেরি গুড, রুহি সবার আগে বলছে। 3 ছিল হচ্ছে আইআর, 4 হচ্ছে দৃশ্যমান, আর 5 হচ্ছে ইউভি। এই তিনটাকে আমরা পাই হচ্ছে সূর্যরশ্মি থেকে, আইআর, দৃশ্যমান আর ইউভি। সবাই পারতেছো, খুবই ভালো। দেখছো মুখস্থ হয়ে গেছে আসলে আমাদের, এগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। উত্তপ্ত বস্তু থেকে কাকে পাই? এটা তো সবারই পারার কথা, এটা নিয়ে অনেক পেঁচাল পারছি। আইআর কে পাই। সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এক্স রে টিউব থেকে আমরা কাকে পাই? এটা বলো, এক্স রে টিউব থেকে আমরা কোন রশ্মিকে পাই? এটা পারা মানে হচ্ছে তুমি সব পারবা। এক্স রে টিউব থেকে আমরা কাকে পাই? হ্যাঁ, আগেরটা সবাই পারছো, আইআর, ভিজিবল আর ইউভি। এক্স রে টিউব থেকে কাকে পাই এটা বললে তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। এক্স রে কে পাই, হ্যাঁ। এটা অনেক কঠিন ছিল, কংগ্রাচুলেশন রনি, তুমি সবার আগে বলছো। এক্স রে কে পাই, হ্যাঁ, বাকিদেরকেও কংগ্রাচুলেশন, তোমরা পারছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে মোটামুটি যেহেতু আমাদের ছকটা পড়া হয়ে গেছে, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। তোমরা এই ছকটা প্র্যাকটিস করো, আমি যেভাবে পড়াইলাম ওই হ্যান্ড নোটটা দেখে দেখে ওইভাবে পড়াটা প্র্যাকটিস করো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমার পড়া হয়ে যাবে। হ্যান্ড নোটের বাইরে আছে হচ্ছে তোমার, হ্যান্ড নোটের মধ্যেও আছে, কিন্তু এই 2 পেজের বাইরে তোমার আর পড়তে হবে হচ্ছে ওই যে ইউভির জন্য যে এক্সট্রা কিছু, ইউভির জন্য আমি তোমাকে ছন্দ দিয়ে লিখে দিলাম ব্যবহারগুলা। তারপর এক্স এর জন্য এক্সট্রা 3টা ব্যবহার বলছি, আর হচ্ছে তোমাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারগুলো একসাথে করে দিছি। এই কয়েকটা জিনিস তোমাকে আলাদা করে পড়তে হবে, বাকি সব কিন্তু এই 2 পেজের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা সবাই পারছো যেহেতু, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। একটা 2টা পেজ পরে গাণিতিক উদাহরণের মধ্যে 2 নাম্বার আর 3 নাম্বার 2টা ম্যাথ আছে। আমি জানি যে এগুলো তোমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে এবং তোমাদের এই শর্টকাট গুলো জানার কথা, যে বিভিন্ন মাধ্যমে যখন আমাদেরকে আলোর বেগ বের করতে বলে, বিভিন্ন মাধ্যমে যখন আলোর বেগ বের করতে বলে তার জন্য আমাদের শর্টকাটটা কি ছিল। এখানে তোমাকে বলছে পানি আর হীরকের প্রতিসরাঙ্ক হচ্ছে এত এত, হীরকে আলোর বেগ বের করতে হবে, পানিতে আলোর বেগের মান দেওয়া আছে। এইসব অভিযোগে আমাদের কোনো কিছু দরকার নাই। যার আলোর বেগ বের করতে হবে, যে মাধ্যমে আলোর বেগ বের করতে হবে, তার শুধুমাত্র প্রতিসরাঙ্কের মানটা জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। মনে আছে শর্টকাটটা কি ছিল? যে কোনো মাধ্যমে আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেহেতু আমাদেরকে হীরকে আলোর বেগ বের করতে বলছে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸, এইটাকে যদি আমরা হীরকের প্রতিসরাঙ্ক 2.4 দিয়ে ভাগ করে দিই অ্যান্সার পেয়ে যাব। 2.4 দিয়ে ভাগ করার সময় আমরা আগে পয়েন্টটা উঠায় ফেলবো, পয়েন্ট উঠানোর জন্য আমরা উপরে নিয়ে যাচ্ছি 10, 24 কে 3 দিয়ে কাটাকাটি করলে পাচ্ছি 8,
8 দিয়ে আমরা 10কে ভাগ করলে পাচ্ছি একবার যাচ্ছে 1, তারপরে থাকতেছে 2 আর 0 20, 8 দুগুণে 16, তারপরে হচ্ছে 5 8 40। অ্যান্সার আসতেছে 1.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হিরোকে আলোর বেগ। শুধু মেডি ম্যাথে না, এটা তোমাদের জ্যামিতিক আলোক করা, মানে অন্য চ্যাপ্টারেও তোমরা পাবা, অন্যরা কাইন্দ না। যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে হিরকের জন্য আমরা হিরকের প্রতিসরাঙ্ক দিয়ে 3 × 10⁸ কে ভাগ করলে পাচ্ছি। তার মানে যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার জন্য শুধুমাত্র ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা জানলে আমাদের আর কিছু লাগতেছে না। তুমি তাহলে দেখো এখন পরের ম্যাথটা পারো কিনা। পরের ম্যাথটাতে তোমাকে বলছে হচ্ছে কাঁচে আলোর বেগ বের করতে, কাঁচে। তাহলে 3 × 10⁸ কে আমরা কাঁচের প্রতিসরাঙ্কের মানটা দিয়ে ভাগ করি। কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এটা দেখো ডিরেক্ট কাটাকাটি যায়, 3 কে 1.5 দিয়ে ভাগ করলে আসে 2। অ্যান্সার হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিসরাঙ্কের মান এই ম্যাথগুলোর জন্য দেওয়া থাকবে। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের জন্য তোমার প্রতিসরাঙ্কের মান কিছু কিছু মুখস্থ রাখতে হবে, কারণ প্রতিসরাঙ্কের মান ডিরেক্টলিও প্রশ্ন আসে। ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পানিতে প্রতিসরাঙ্কের মান কত, কাঁচে প্রতিসরাঙ্কের মান কত। এই মানগুলো তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাতে পড়তে হবে। এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট না, এই চ্যাপ্টারের ম্যাথের জন্য তোমাকে মান দিয়েই দিবে। ঠিক আছে, করো নাই তো কি হয়েছে, আমি তো করাই দিলাম, কান্নাকাটি করার তো দরকার নাই। আচ্ছা, আলোকের ব্যতিচার। আলোকের ব্যতিচার টপিকটা থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে তোমার সংজ্ঞাটা জানতে হবে। ব্যতিচারের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটার মধ্যে দেখো তোমাকে কি কি বলছে। দুটি সুসংগত উৎস থেকে দুটি আমাকে একটু টাইম দাও। আচ্ছা দেখো, ব্যতিচারের সংজ্ঞা থেকে তোমার লাগবে হচ্ছে, সংজ্ঞার মধ্যে এখানে বলছে দুটি সুসংগত উৎস থেকে। আচ্ছা, আমাকে তোমরা একটু 1 মিনিট টাইম দাও। কোন একটা কারণে আমার এখানে লেখাটা কাজ করছে না, মানে আমি যে পেনটা দিয়ে লিখছি বা মাউস কোনোটাই কাজ করছে না। আমি একটু তোমাদেরকে 1 মিনিট টাইম দাও, ঠিক করছি। ওকে,
আচ্ছা, ঠিক হয়ে গেছে। দেখো, ব্যতিচারের সংজ্ঞার মধ্যে আমাদের লাগবে হচ্ছে দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বলতা বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয়, এই ঘটনাটাকে ব্যতিচার বলে। সোজা কথা হচ্ছে সুসংগত উৎস, দুইটা সুসংগত উৎস লাগবে। এই সুসংগত উৎসগুলোর মধ্যে থেকে যখন আলো বের হচ্ছে, ওই দুইটা উৎস থেকে আসা আলোগুলো একটার একটার উপর উপরিপাতিত হবে। উপরিপাতনের ফলে যখন সমদশায় উপরিপাতন হচ্ছে তখন উজ্জ্বল বিন্দু তৈরি হবে বা আলোক তীব্রতা বৃদ্ধি পাবে, আর যখন বিপরীত দশায় উপরিপাতিত হবে তখন আলোক তীব্রতা হ্রাস পাবে। এই যে একবার অন্ধকার বিন্দু, আরেকবার উজ্জ্বল বিন্দু, আবার অন্ধকার বিন্দু, আবার একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাচ্ছে, এই পরপর ঘটনাটা যে মানে রিপিট করে আসতেছে, এই টোটাল ঘটনাটাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। ওকে, ব্যতিচারের ক্ষেত্রে দেখো নিচে বলা আছে ব্যতিচার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। নাম থেকেই বোঝা যাচ্ছে যেটা গঠনমূলক সেটা সব ভালো ভালো কাজ করবে, মানে ওইখানে সব আলোগুলো তৈরি হবে, উজ্জ্বল বিন্দুগুলো পাওয়া যাবে হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সমদশায় যখন উপরিপাতন হয় তখন পাওয়া যাচ্ছে উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচার। মানে উপরিপাতন যখন হচ্ছে তখন যদি সমদশায় হয় তখন আমরা পাচ্ছি উজ্জ্বল বিন্দু, বিপরীত দশায় হলে তখন পাচ্ছি হলো এই দেখো বিপরীত দশায় যখন হয় তখন পাওয়া যায় অন্ধকার বিন্দু, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোমাকে এখানে বলে দিচ্ছে যে শর্তগুলা কি, কখন ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে, কখন গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। এখানে নিচে বলে দিছে দেখো, যেসব বিন্দুতে উপরিপাতিত তরঙ্গদয়ের পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক মানে 2n+1 λ/2, তখন তৈরি হবে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর যখন পথ পার্থক্যটা যুগ্ম গুণিতক হবে মানে 2n × λ/2 হবে, তখন তৈরি হবে হচ্ছে গঠনমূলক ব্যতিচার। গঠনমূলকের জন্য তাহলে যুগ্ম, আর ধ্বংসাত্মকের জন্য হচ্ছে অযুগ্ম। তুমি এখান থেকে আরো একটা জিনিস মনে রাখো, ব্যতিচারের ক্ষেত্রে আমরা যা পাচ্ছি অপবর্তনের ক্ষেত্রে ঠিক তার উল্টা ঘটনাগুলো পাবো। ব্যতিচারে যেটা হ্যাঁ, অপবর্তনে সেটা না হয়ে যাবে। সো ব্যতিচারের ক্ষেত্রে যখন আমরা পাচ্ছি ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার বিন্দুগুলো পাওয়া যাচ্ছে অযুগ্ম গুণিতকে, তার মানে অপবর্তনের ক্ষেত্রে আমরা উজ্জ্বল বিন্দুগুলো পাবো হচ্ছে অযুগ্ম গুণিতকে। ওকে, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দুগুলো আমরা ব্যতিচারের ক্ষেত্রে পাচ্ছি যুগ্ম গুণিতকে, অপবর্তনে আমরা অন্ধকার বিন্দুগুলো পাবো হচ্ছে যুগ্ম গুণিতকে, ঠিক উল্টা যাবে, এটা মনে রাখো। ওকে, ব্যতিচারের শর্তাবলী পরের পেজেই আছে। ব্যতিচারের শর্তগুলা মনে রাখবো হচ্ছে দন্ত স দিয়ে, দন্ত স। দেখো সবগুলোর সাথে দন্ত স মিলে। উৎস দুটো সুসংগত হতে হবে, ক্ষুদ্র সূক্ষ্ম হতে হবে, খুব নিকটে থাকতে হবে, খুব নিকটেটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে সন্নিকটে দিয়ে, সন্নিকটে থাকতে হবে। বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, আমরা সমান মনে রাখবো, বিস্তার সমান হতে হবে। 5 নাম্বারটা হচ্ছে ওই শর্তটা মাত্র আমরা যেটা বললাম যে উজ্জ্বল বিন্দু আর অন্ধকার বিন্দুর জন্য যুগ্ম আর অযুগ্ম গুণিতক পাবো, λ/2 বা অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের যুগ্ম আর অযুগ্ম গুণিতক পাবো। আচ্ছা, আলোকের ব্যতিচারের বৈশিষ্ট্য এখানে যেগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পড়বো না, বৈশিষ্ট্য আমরা পড়বো হচ্ছে পার্থক্যের ছকটা থেকে। ব্যতিচার ডেফিনেশন থেকে কোয়েশ্চেন হলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ব্যতিচারের ক্ষেত্রে কোনটা দরকার। আসলে ব্যতিচারের ডেফিনেশন থেকে প্রশ্ন দিলে তোমাকে এই শর্তগুলো থেকে প্রশ্ন করবে। তুমি দেখো তোমার ব্যতিচারের ডেফিনেশনের মধ্যে কিন্তু এগুলাই ছিল যে দুইটা সুসংগত উৎস থাকবে, তারপর হচ্ছে এদের মধ্যে উপরিপাতন হবে, উপরিপাতনের ফলে উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে। তো শর্তগুলো মনে রাখলে তুমি ডেফিনেশনের প্রশ্ন পারবা। আর ডেফিনেশন থেকে আরেকভাবে যেটা ইউনিভার্সালি প্রশ্ন আসে সেটা হচ্ছে ডেফিনেশন তুলে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এই ঘটনাটাকে কি বলা হয়। তো তুমি তো অ্যান্সার করতেই পারবা যে পর্যায়ক্রমিক উজ্জ্বল অন্ধকার বিন্দু পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ব্যতিচার। আচ্ছা, অপবর্তন আর ব্যতিচারের পার্থক্য, এই ছকটা থেকে আমরা ব্যতিচারের বৈশিষ্ট্যগুলোও পড়ে ফেলবো। কেন পার্থক্যের ছক থেকে পড়তেছি, কারণ একটু আগে বললাম না যে ব্যতিচার আর অপবর্তনের সবকিছু হচ্ছে উল্টা, তাহলে ব্যতিচারের সাইডটা পড়ে ফেললে অপবর্তনের সাইডটাও কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে। ব্যতিচারে যা পড়বো ঠিক তার উল্টাটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে। ব্যতিচারের ক্ষেত্রে আমরা সবকিছু মনে রাখবো সমান হবে, ব্যতিচারের ক্ষেত্রে সব সমান, অপবর্তনের ক্ষেত্রে সব হচ্ছে অসমান, অপবর্তনের ক্ষেত্রে সব অসমান। ব্যতিচারের একদম লাস্টের পয়েন্টটা থেকে আমরা শুরু করি। ব্যতিচারের সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা তথা উজ্জ্বলতা সমান হয়, এখানে বলছে অপবর্তনের ক্ষেত্রে সমান হয় না। 3 নম্বরে বলছে ব্যতিচারের সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হতেও পারে নাও হতে পারে, মানে সমান হতে পারে। অপবর্তনের ক্ষেত্রে বলছে ডোরাগুলোর প্রস্থ সমান হয় না, মানে কখনোই হবে না, সমান অসমান।
2 নম্বরে বলছে ব্যতিচারে সৃষ্ট অন্ধকার ডোরাগুলোতে কোনো আলো থাকে না, আমরা এটাকে মনে রাখবো সম্পূর্ণ অন্ধকার থাকে। যেহেতু কোনো আলো থাকতেছে না তাহলে এটাকে বলা যায় সম্পূর্ণ অন্ধকার থাকে, মানে সমান অন্ধকার থাকতেছে। আর এটার ক্ষেত্রে বলছে অপবর্তনে সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না, নাবোধক কথা, সবসময় কিছু আলো থাকবে। 1 নম্বরে তো ব্যতিচারের সংজ্ঞা বলছে, আর এখানে অপবর্তনের সংজ্ঞা বলছে। অপবর্তনের সংজ্ঞা হচ্ছে বিভিন্ন অংশ থেকে, একটা তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গ গুলার উপরিপাতনের ফলে অপবর্তনের সৃষ্টি হবে। গৌণ তরঙ্গের উপরিপাতন, তুমি এই কথাটা মনে রাখো। ওকে, আচ্ছা, গাণিতিক উদাহরণ 7.3। এই ম্যাথটাও তোমাদের অন্য চ্যাপ্টারে পড়ে আসার কথা, তারপর আমি বলে দিচ্ছি। পথ পার্থক্য থেকে দশা পার্থক্য, আর দশা পার্থক্য থেকে পথ পার্থক্য যদি বের করতে বলে, তার জন্য শর্টকাট হচ্ছে যাহাই ল্যামডা তাহাই 2 পাই, যাহাই ল্যামডা তাহাই 2 পাই। তার মানে যখন আমরা একটা প্রশ্নের মধ্যে ল্যামডা দেখবো, ল্যামডাকে আমরা 2 পাই দিয়ে রিপ্লেস করতে পারবো, আবার পাই যদি থাকে সেটাকে আমরা তাহলে ল্যামডা বাই 2 দিয়ে রিপ্লেস করতে পারবো। যেহেতু আমাদেরকে বলে দিছে পথ পার্থক্য হচ্ছে এখানে ল্যামডা বাই 4, তুমি যদি ল্যামডার জায়গায় এখানে 2 পাই বসায় দাও, যেহেতু ল্যামডা ইকুয়ালস টু 2 পাই, তাহলে আমরা 2 পাই বাই 4 পাচ্ছি, কাটাকাটি করলে আমরা পাচ্ছি পাই বাই 2। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ব্যতিচারের শর্তাবলী এই জায়গাগুলোতে তুমি দেখো যে আমি তোমাকে একটু আগে যে শর্তগুলো বলতেছিলাম, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি ছিল? গঠনমূলক ব্যতিচারের জন্য শর্ত ছিল হচ্ছে যুগ্মগণিত হতে হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য বা আলোর তীব্রতা যখন সর্বনিম্ন হবে, অন্ধকার হওয়ার শর্ত হচ্ছে অযুগ্মগণিত হতে হবে। এই জিনিসগুলো এখানে হাইলাইট করে দেওয়া আছে, তেমন কিছু লাগবে না। এই পেজটা তোমাদের কম্পেনিয়ন বুকে নাই, এটা এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি। এই পেজটার মধ্যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে দিছি আমি। এই ফর্মুলাগুলোর মধ্যে তুমি দেখো ম্যাক্সিমাম ফর্মুলা আমরা অলরেডি পড়ে ফেলছি। আলোর বেগ হচ্ছে c সমান e নট বাই b নট, এটা একদম প্রথম দিকে ছিল চ্যাপ্টারের। গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দু শর্ত হচ্ছে যুগ্মগণিতক হবে। এন ল্যামডা দেখে কখনো কনফিউজ ছিল না, এন ল্যামডা মানে আসলে কিন্তু 2n ইন্টু ল্যামডা বাই 2, আমাদের ইউনিট হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর সাথে আমরা অন্যগুলো কম্পেয়ার করতেছি। সো 2n বসাচ্ছি যখন, 2n মানে হচ্ছে যুগ্মগণিতক, বসাইলে তখন আসে হচ্ছে এন ল্যামডা কাটাকাটি করে। ধনসাত্মকের ক্ষেত্রে হবে হচ্ছে অযুগ্ম গণিতক 2n প্লাস 1। আমি বলছিলাম যে ব্যতিচারের ক্ষেত্রে যা পাচ্ছি আমরা অপবর্তনের ক্ষেত্রে তার উল্টাটা পাবো। সো ব্যতিচারের উজ্জ্বল বিন্দু যেটা, ধ্বংসাত্মক অপবর্তনের উজ্জ্বল অন্ধকার বিন্দুটা সেম হবে। ব্যতিচারের উজ্জ্বল বিন্দুর জন্য ছিল হচ্ছে যুগ্মগণিতক, আর অপবর্তনের অন্ধকার বিন্দুর জন্য হচ্ছে যুগ্মগণিতক। ব্যতিচারের অন্ধকার বিন্দুর জন্য ছিল হচ্ছে অযুগ্মগণিতক, অপবর্তনের উজ্জ্বল বিন্দুর জন্য হচ্ছে অযুগ্মগণিতক। এই সূত্রগুলোর জন্য আমাদের একটু বুঝতে হবে যে দ্বিতীয় পরীক্ষাটাতে কি বলা হয়েছে, আর এই সূত্রগুলা লাস্টের 3টা সূত্র আমরা বইয়ের থেকেই দাগায় পড়ে ফেলবো। এই কথাটা আমি বলতেছি, দ্বিতীয় পরীক্ষা বাদ না, আমি বলতেছি দেখো দ্বিতীয় পরীক্ষা থেকে আমাদের লাগবে হচ্ছে এই দুটো ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথও আসে, ফর্মুলাগুলো দিয়ে ডিরেক্টলি প্রশ্ন আসে। ওকে, আমি একটু বুঝাই বলি দাঁড়াও। আমার কি পড়ানো শেষ হয়েছে? মাইক দিব কিন্তু। অপবর্তনের আর কিছু কেন পড়াবো না? অবশ্যই পড়াবো। একজন থিসিস করতেছে, জানি না বাদ দিল কেন। কই বাদ দিছি? পড়ানো শেষ করছি আমি। ধরো এখানে আমাদের একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের মাদার সোর্স, এখান থেকে আমাদের সব আলো আসতেছে। হ্যাঁ, এই এস উৎসটার সামনে আমি আরো 2টা ছোট ছোট আলোক উৎস রাখছি। তাতে হচ্ছে কি, এস থেকে যে আলোটা বেরোচ্ছে সেই আলোটাই এই 2টা উৎস S1 আর S2 এদের মধ্য দিয়ে পাস করতেছে। হ্যাঁ, S1 থেকেও আলো যাচ্ছে এইদিকে, আবার
S2 থেকে আলো যাচ্ছে এইদিকে। তুমি খেয়াল করো S থেকে যে আলো আসতেছিল সেটাই কিন্তু S1 আর S2 এর মধ্যে দিয়ে আসতেছে। ঠিক আছে, যেহেতু S1 আর S2 এই দুইটা উৎসের মধ্যে S থেকে আসা আলোগুলোই মানে এখান থেকে আলটিমেটলি বের হচ্ছে, সো আমরা বলতে পারি যে S1 আর S2 হচ্ছে সুসঙ্গত। S1 আর S2 হচ্ছে সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস কারণ এদের তরঙ্গটা আসতেছেই হচ্ছে S থেকে, একটা সোর্স থেকে, মাদার সোর্স থেকে। এই সুসঙ্গত উৎসগুলোর মধ্যে তাহলে কি হবে, এদের কম্পাঙ্ক F, তারপরে হচ্ছে এদের বিস্তার A, এদের বেগ V, এই তিনটা জিনিস সমান হবে। এই তিনটা জিনিস হচ্ছে সমান। যেহেতু এরা সুসঙ্গত উৎস, এদের দুইটার ক্ষেত্রে মানে মাদার সোর্স S ছিল, একটা উৎস থেকেই S1 আর S2 এর মধ্যে দিয়ে আসতেছে আলো। সো এদের এই দুইটাকে আমরা বলতেছি সুসঙ্গত উৎস, এবং এদের ক্ষেত্রে F, A আর V, কম্পাঙ্ক, বিস্তার আর হচ্ছে বেগ, এই তিনটার মান সমান হবে। তো তুমি দেখো এই দুইটা উৎস থেকে যখন আলো বের হচ্ছে এরা কিন্তু উপরিপাতিত হচ্ছে। উপরিপাতিত হয়ে ধরো আমি সামনে এদের সামনে একটা পর্দা রাখলাম, এরা এই পর্দার উপরে পড়তেছে। হ্যাঁ, এই পর্দার উপরে এরা উপরিপাতিত হয়ে পড়তেছে, যে এখান দিয়ে আলো আসতেছে, তারপর এখান দিয়ে আলো যাচ্ছে, উপরিপাতিত হয়ে আলটিমেটলি এরা এই পর্দার উপর আসতেছে। এখন আমি যদি S1 আর S2 এর সংযোগ বিন্দুর একদম মধ্যবিন্দু যেটা, সেই মধ্যবিন্দু থেকে একটা লম্ব টানি এই পর্দার উপরে, তাহলে এই যে বিন্দুটাতে এসে লম্বটা শেষ হইলো, এই বিন্দু বরাবর আমরা পাবো হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু। উপরিপাতনের ফলে যে উজ্জ্বল আর অন্ধকার বিন্দুগুলো তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম উজ্জ্বল বিন্দুটা পাবো হচ্ছে আমি তাহলে S1 S2 এর সংযোগ বিন্দুর মধ্যবিন্দু বরাবর এই পর্দার মধ্যে। ওকে, প্রথম উজ্জ্বল বিন্দুটাকে একটা নাম দেওয়া হয়েছে বইয়ের মধ্যে, কেন্দ্রীয় চরম বলা হয়। কেন্দ্রীয় চরম, প্রথম উজ্জ্বল বিন্দুটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় চরম। প্রথম উজ্জ্বল বিন্দু। এই কেন্দ্রীয় চরমের দুই পাশেই কিন্তু একটা করে অন্ধকার বিন্দু থাকবে, যেহেতু আমরা জানি যে অন্ধকার আর উজ্জ্বল গুলা পর্যায়ক্রমে আসে, একটার পর একটা, একটার পর একটা করে আসে। তাহলে এই কেন্দ্রীয় চরমের দুই পাশেই আমরা দুইটা করে অন্ধকার বিন্দু এঁকে দিলাম। এই যে হচ্ছে আমাদের অন্ধকার বিন্দু। আবার দেখো অন্ধকার বিন্দুগুলোর পরে কিন্তু আবার উজ্জ্বল বিন্দু আসবে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা উজ্জ্বল বিন্দু আছে, এখানেও একটা উজ্জ্বল বিন্দু আছে। ঠিক আছে, এরকম পর্যায়ক্রমে আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন ধরো এই S1 S2 এর সংযোগ বিন্দুর মধ্যবিন্দু থেকে পর্দার এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমরা ক্যাপিটাল D দিয়ে প্রকাশ করি, S1 আর S2 এর মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে যদি আমরা 2D দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমরা 2D বলি, কালো দিয়ে লিখি, এটাকে যদি আমি 2D পরিমাণ দূরত্ব বলি, এদের তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি আমি ল্যামডা বলি, ল্যামডা, তাহলে এই যে একটা করে উজ্জ্বল, একটা করে অন্ধকার, একটা করে উজ্জ্বল, একটা করে অন্ধকার, এরকম পাচ্ছি। এই বিন্দুগুলোর প্রত্যেকটাকে যদি আমি একটা করে পট্টি বলি, পট্টি, একটা করে পট্টির প্রস্থর পরিমাণটা হবে, এই যে একটা পট্টি, এটা হচ্ছে একটা উজ্জ্বল পট্টি, এটা হচ্ছে একটা অন্ধকার পট্টি, এটা আরেকটা উজ্জ্বল পট্টি, একটা করে পট্টির প্রস্থের পরিমাণ হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 2D। ঠিক আছে, তুমি খেয়াল করো আমি বলতেছি একটা করে পট্টির প্রস্থ, এই যে একটা পট্টি মানে উজ্জ্বল পট্টি, একটা অন্ধকার পট্টি, একটা উজ্জ্বল পট্টি, একটা অন্ধকার পট্টি, প্রত্যেকটা করে পট্টির প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 2D। মনে আছে আমি একটু আগে যখন তোমাকে ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম পার্থক্যের ছকটা থেকে, তখন এই কথাটা ছিল যে উজ্জ্বল বা অন্ধকার গুলার প্রস্থগুলো সমান সমান হয়। সমান সমান যেহেতু হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো উজ্জ্বল পট্টির জন্য যদি সূত্র হয় হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 2D, তাহলে অন্ধকার পট্টির জন্য কি সেম হবে না? অন্ধকার পট্টির জন্য তাহলে আমরা সেম পরিমাণ প্রস্থই পাচ্ছি, এইটুকুও হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 2D। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পট্টির প্রস্থ একটার একটা সমান, উজ্জ্বলটা অন্ধকারের সমান হবে। এই উজ্জ্বল আর অন্ধকার পট্টিগুলার এক একটার প্রস্থের পরিমাণ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 2D। এটা হচ্ছে আমাদের ছোট পরিমাণ যেই
প্রস্থটা, ছোট প্রস্থ। বড় প্রস্থ কে হতে পারে? ধরো আমি তোমাকে বললাম যে না, তুমি আমাকে বলো একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, এই এই দুইটা মিলায়া যদি আমি হিসাব করতে যাই, এই যে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, পরপর দুইটা পট্টির মধ্যে যে প্রস্থটা, এই পরপর দুইটা পট্টির প্রস্থ যদি আমি এখন তোমাকে হিসাব করতে বলি, তাহলে তুমি কি করবা? তোমার তো অনেক বুদ্ধি, তুমি হিসাব করবা এইভাবে। আমরা জানি একটা পট্টির প্রস্থ আর একটা পট্টির প্রস্থের সমান, দুইটা যেহেতু সমান সমান মান এবং একটার মান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইনটু 2d, তাহলে দুইটা মিলে কতটুকু হবে? এটাকে 2 দিয়ে গুণ করে দিলে যা হয় ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইনটু 2d, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে কত হয়? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d হয়ে যাচ্ছে। তাহলে এই পরপর দুইটা পট্টির যে প্রস্থ, সেই দুইটার পরিমাণ হচ্ছে, প্রস্থের পরিমাণ হচ্ছে ল্যামডা ডি বাই 2d। এইটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ডোরা, একটা ডোরা। এইটুকু হচ্ছে একটা ডোরা, পরপর দুইটা পট্টি মিলে হচ্ছে একটা ডোরা। সেই ডোরার প্রস্থের পরিমাণটা তাহলে বড় পরিমাণটুকু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। তাহলে ছোট মানটা হচ্ছে ল্যামডা ডি বাই 2 ইনটু 2d, বড় মানটা হচ্ছে ল্যামডা ডি বাই 2d। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকো যে ছোট মান কোনটা আর বড় মান কোনটা, এগুলাকে তোমাকে একটু ঘুরে অন্যভাবেও বলতে পারে। আমি তোমাকে সেই জিনিসগুলো হ্যান্ড নোট থেকে দেখাই দিই। এটা হচ্ছে মেইনলি তোমার মানগুলা বোঝার জন্য আমি তোমাকে একে একে বললাম। কাজ করতেছে না কেন? আচ্ছা সরি, বারবার এটা হ্যাং করতেছে দেখে আমি কাজ করতে পারতেছি না। তোমাকে দেখাই, দেখো হ্যান্ড নোটের মধ্যে আমি এটা লিখে দিছি। এই দেখো, ছোট প্রস্থ আর বড় প্রস্থ কোনটার মানকে আমাকে কিভাবে প্রেজেন্ট করতে পারে। ছোট প্রস্থের মান আর বড় প্রস্থের মান যখন আমার কাছে চাচ্ছে, ছোট প্রস্থের মান তো আমি তোমাকে বললাম যে পট্টি দিয়ে বলতে পারে ডিরেক্টলি। পট্টি ছাড়া তোমাকে আর কিভাবে বলতে পারে? তোমাকে উজ্জ্বল পট্টির প্রস্থ, অন্ধকার পট্টির প্রস্থ এভাবেও বলতে পারে, আবার তোমাকে উজ্জ্বল অন্ধকার পট্টির দূরত্ব এভাবেও বলতে পারে। এই কথাটার মানে কি দেখো, এই কথাটার মানে হচ্ছে এই যে আমি তোমাকে বলতেছিলাম না, না আমি আরেকটু সুন্দর করে এঁকে দেখাই, এটা থেকে একটু বুঝতে ঝামেলা হবে। ধরো এই হচ্ছে আমাদের একটা উজ্জ্বল পট্টি, পাশে কি কি জানি হয়ে যাচ্ছে, ওয়েট। এই হচ্ছে আমার একটা উজ্জ্বল পট্টি, আবার ধরো এরপরে হচ্ছে পাশে একটা অন্ধকার পট্টি আছে। হ্যাঁ, এই পাশে একটা অন্ধকার পট্টি আছে, আবার এখানে আছে হচ্ছে একটা উজ্জ্বল পট্টি। এগুলো হচ্ছে উজ্জ্বল আর এগুলো হচ্ছে অন্ধকার। এখন তোমাকে আমি বললাম যে তুমি আমাকে বলো একটা অন্ধকার পট্টি আর একটা উজ্জ্বল পট্টির মধ্যে দূরত্ব কতটুকু।
একটা অন্ধকার পট্টি আর একটা উজ্জ্বল পট্টির মধ্যে দূরত্ব কতটুকু। তোমাকে যখনই আমি দূরত্ব বের করতে বলবো, তুমি মনে রাখবা যে কোনো দূরত্ব বের করতে গেলে আমাদেরকে সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করতে হবে। মধ্যবিন্দু থেকে কিভাবে হিসাব করব? এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু থেকে উজ্জ্বল পট্টির মধ্যবিন্দুর মধ্যে যে দূরত্বটুকু, সেইটুকু পরিমাণ হচ্ছে আমাদের উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব। সো মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে গেলে তুমি দেখো তো, তুমি যখন মধ্যবিন্দু হিসাব করতেছো তখন এইখানে একটা অর্ধেক পট্টি আসলো, এইখানে একটা অর্ধেক পট্টি আসলো, দুইটা অর্ধেক পট্টি মিলে একটা ফুল পট্টি হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে ছোট প্রস্থটুকুর সমান, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d। তোমাকে যদি এখন আমি বলি যে না, তুমি আমাকে বলো একটা অন্ধকার পট্টি থেকে আরেকটা পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব কতটুকু। একটা অন্ধকার পট্টি থেকে পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব যেহেতু বলছি তার মানে তোমাকে আবারও কিন্তু মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত হিসাব করতে হবে। ওকে, তুমি হিসাব করো তো, এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু, এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু, এইখানে তোমার অর্ধেক পট্টি আসলো, এইখানে অর্ধেক পট্টি আসলো, মাঝখানে একটা উজ্জ্বল পট্টি তোমার ক্রস করে যেতে হচ্ছে না। তাহলে তুমি এইখানে একটা পট্টি, এখানে অর্ধেক অর্ধেক, টোটাল দুইটা পট্টি পাচ্ছ। আমরা তো জানি দুইটা পট্টি মিলে কি হয়, দুইটা পট্টি মিলে হয় হচ্ছে একটা বড় প্রস্থ, তার মানে ল্যামডা ডি ডিভাইডেড বাই শুধু 2d। ভাষাগুলা খেয়াল করো তুমি, যদি তোমাকে বলে যে পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে আসলে তুমি যেহেতু মধ্যবিন্দু থেকে হিসাব করতেছো তোমাকে ছোট প্রস্থটা বের করতে হবে। আর যদি তোমাকে বলে যে তুমি একটা অন্ধকার পট্টি থেকে পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, বা একটা উজ্জ্বল পট্টি থেকে পরবর্তী উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে যেহেতু মাঝখানে একটা অন্ধকার বা উজ্জ্বল পট্টি ক্রস করে তোমার যেতে হচ্ছে, তখন কিন্তু আসলে তোমাকে বড় প্রস্থের মানটা বের করতে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। ঠিক আছে? হ্যাঁ, এই তো সবাই পারতেছো, ভেরি গুড। মধ্যবিন্দু নিবা যখন তোমাকে দূরত্ব বলবে, দূরত্ব বলে দিলেই আমরা সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করব। ওকে, দূরত্ব মানেই হচ্ছে মধ্যবিন্দু। কি গুলায়া যাইতেছে? গুলায়া যাওয়ার তো কিছু নাই। আমি তোমাকে বলছি উজ্জ্বল পট্টি বা অন্ধকার পট্টি বা উজ্জ্বল অন্ধকার পট্টির দূরত্ব, এই কথাটা বলা মানেই হচ্ছে ছোট মানটুকু, ছোট প্রস্থটা, ছোট মানটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d। ঠিক আছে? না, ডোরা পট্টি এক না, এখানে একটু ঝামেলা আছে, আমি বলতেছি, ওয়েট। আর যখন তোমাকে বলবে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল অথবা অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব, অথবা হচ্ছে ডোরার প্রস্থ, তখন হচ্ছে বড় মানটা হচ্ছে যেটা নিচে শুধু হচ্ছে 2d, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। ঠিক আছে? বুঝছো? ভেরি গুড। আচ্ছা, আর আমি তোমাদেরকে যেটা হ্যান্ড নোট থেকে দেখাচ্ছিলাম, এটা শেয়ার করতে যে ঝামেলা হচ্ছিল, আরেকবার চেষ্টা করি। দেখো, এই কথাটাই আমি এখানে হ্যান্ড নোটের মধ্যে গুছায় লিখে দিছি, তোমার এটা দেখে প্রবলেম হওয়ার কথা না। আর হচ্ছে বইয়ের ভাষা ঠিক মতো বুঝতে হবে, এই জিনিসটা ভালো মতো শুনো। একজন যে জিজ্ঞেস করলা যে পট্টি আর ডোরা সেম কিনা, সেম কিন্তু না। পট্টি মানে হচ্ছে ছোট মানটুকু, আর ডোরা মানে হচ্ছে বড় মানটুকু। এটাই তো হওয়ার কথা, কারণ ডোরা মানে হচ্ছে পরপর দুইটা পট্টি নিয়ে যে প্রস্থটুকু, সেটা। তোমাকে বইয়ের মধ্যে অনেক জায়গায় অন্ধকার উজ্জ্বল দিয়ে ডোরা বলছে, তুমি চিন্তা করো তো, ডোরার সামনে কি অন্ধকার উজ্জ্বল কথাটা থাকা উচিত? ডোরা মানে তো হচ্ছে তুমি একটা উজ্জ্বলও নিচ্ছ, একটা অন্ধকারও নিচ্ছ। সো ওইটা কিন্তু আমি বৈষম্য করে বলতে পারবো না যে একটা অন্ধকার একটা উজ্জ্বল দুইটাই আছে, তারপর আমি এটাকে অন্ধকার ডোরাই বলবো, আমি উজ্জ্বলটাকে পাত্তা দিলাম না, বা উজ্জ্বলই বলবো, আমি অন্ধকারটাকে পাত্তা দিলাম না। এটা তো আমরা বলতে পারতেছি না। সো ডোরা কিন্তু মানে সিঙ্গেল ভাবে আসার কথা। ডোরা যখন বলতেছে তখন শুধু ডোরাই বলার কথা, ওইটার ক্ষেত্রে অন্ধকার উজ্জ্বল বলার কথা না। কিন্তু যদি তোমাকে অন্ধকার বা উজ্জ্বল দিয়ে ডোরা বলে দেয়, তোমার তখন বুঝতে হবে যে ওরা আসলে পট্টিটাকেই তখন ডোরা হিসেবে লিখতেছে। সো আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে ছোট মানটা দিতে হবে না বড় মানটা অ্যান্সার দিতে হবে? যদি অন্ধকার বা উজ্জ্বল শব্দটা থাকে, অন্ধকার বা উজ্জ্বল থাকলেই তখন আমরা সেটাকে পট্টি ধরে অ্যান্সার করব। যদি আমাদেরকে ইভেন এটাও বলে যে অন্ধকার ডোরা বা উজ্জ্বল ডোরা, তার জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d, মানে হচ্ছে ছোট প্রস্থ। সরাসরি যদি আমাদেরকে ডোরা বলে, সরাসরি ডোরা বললে তখন আমরা শুধুমাত্র অ্যান্সার করবো হচ্ছে ল্যামডা ডি বাই 2d। বুঝতে পারছো? আচ্ছা,
আর আমি এই যে এখানে লিস্ট করেও দিছি যে কোনগুলার ক্ষেত্রে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d হবে, আর কোনটার ক্ষেত্রে শুধু ল্যামডা ডি বাই 2d হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের পড়া হয়ে গেল ঝালরের কৌণিক বেদ, গ্রেডিং ধ্রুবক আর হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, এগুলো আমি বই থেকে দেখাই দিচ্ছি। এখন এই ম্যাথটা যদি তোমরা ডোরার পট্টির এই প্যাচটা বুঝে থাকো যে কোনটার ক্ষেত্রে ছোট মান কোনটার ক্ষেত্রে বড় মান, তাহলে তুমি এখন এই ম্যাথটা সলভ করতে পারবা। এই ম্যাথের অ্যান্সারটা আমি যতটুকু জানি পুরানো এডিশনের বইয়ের মধ্যে ভুল ফর্মুলা ইউজ করার জন্য ম্যাথের অ্যান্সারটা ভুল ছিল। তুমি এখন ফর্মুলাটা ধরতে পারো কিনা দেখো, বইয়ের ফর্মুলার দিকে তাকায়ও না, তুমি বইয়ের ফর্মুলাটা এরকম করে ঢেকে রাখো, দেখবা না, সবভাবে অ্যান্সার করার চেষ্টা করো। তুমি প্রথমে দেখো যে তোমাকে এখানে কি কি ভ্যালু বলছে। 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির, মানে চিরগুলোর মাঝখানে যে দূরত্ব 2d এর পরিমাণ হচ্ছে 0.4 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটারে নিতে গেলে আমরা কি করি, 10⁻³ দিয়ে গুণ করি। 10⁻³ এর সাথে এই 0.4 এর 4 উঠাতে চাইলে আরেকটা -1 চলে আসতেছে, তার মানে 10⁻⁴ মিটার হয়ে যাচ্ছে। 2d এর মান হচ্ছে তাহলে 4 × 10⁻⁴। 1 মিটার দূরত্ব অবস্থিত পর্দা, পর্দার দূরত্বটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ডি দিয়ে, পর্দার দূরত্ব হচ্ছে তাহলে 1 মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তার মানে 5000 কে আমরা 10⁻10 দিয়ে গুণ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি 5000 × 10⁻10 মিটার। প্রশ্ন হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। এখন আমাকে বলো পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে কি আমাকে ছোট প্রস্থটা বোঝানো হয়েছে না বড় প্রস্থটা বোঝানো হয়েছে? আমাকে অ্যান্সার করো, ছোট প্রস্থ নাকি বড় প্রস্থ? ছোট প্রস্থ নাকি বড় প্রস্থ? পরপর দুটি উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বুঝাইছি তো এটা একটু আগে, এখন ভুল করলে কিন্তু মাইর। পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, ধরো এটা হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, এই কেন্দ্রের থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে দুইটা মিলে কি হবে? স্মল হবে। ভেরি গুড, ছোট বা স্মল হবে। হ্যাঁ, সবাই স্মল লিখতেছে, সবাই অনেক স্মার্ট। ঠিক আছে, তাহলে ছোট প্রস্থটা আমাদেরকে বের করতে বলছে। পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আসলে একটা পট্টির প্রস্থ। একটা পট্টির প্রস্থের জন্য সূত্র কি ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d। 2 × 2d। আমরা এখানে মানগুলো বসাই। ল্যামডা হচ্ছে 5000 × 10⁻10 ইন্টু ডি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 × 2d এর মান হচ্ছে 4 × 10⁻⁴। প্রথমে আমরা 5000 কে 2 দিয়ে কাটি, কাটলে হচ্ছে 2500। 2500 কে আমরা এখন 4 দিয়ে ভাগ করি, 4 × 6 = 24, 4 × 2 = 8, 4 × 5 = 20। 10⁻⁴ দিয়ে যদি 10⁻10 কে কাটি, 10⁻10 থেকে 10⁻⁴ বাদ দিলে থাকবে হচ্ছে 10⁻6। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 625 × 10⁻6 মিটার। মিটারে না রেখে ওরা মিলিমিটারে নিয়ে গেছে, তাহলে কি করতে হবে? 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। 625 × 10⁻³ মিলিমিটার। ওরা এটাকে আবার দশমিকে নিয়ে আসছে, তুমি এই 10⁻³ টাকে যদি এখন এখানে বসায় দাও, তাহলে দশমিক দিয়ে আসবে হচ্ছে 6.625 মিলিমিটার। ঠিক আছে, সূত্র ধরতে পারলে না। পরপর দুইটি হলে বড় কেন হবে? পরপর দুইটি মানেই তো ছোট। আমি তোমাকে বুঝাইলাম কি এতক্ষণ যে পরপর দুইটা মানে হচ্ছে তুমি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতেছো, মানে তুমি এখানে মধ্যবিন্দু নিয়ে দুইটার মাঝখানে দূরত্ব বের করবা। মধ্যবিন্দু থেকে যখন বের করবা তখন তো তোমার অর্ধেক অর্ধেক পট্টি দুইটা থেকে আসতেছে, দুইটা মিলে একটা গোল পট্টি হবে। হ্যাঁ, পট্টি বললে ছোট, ডোরা বললে বড়। বইয়ে ভুল আছে তো, পুরানো এডিশনের বই ভুল আছে। তোমাদের পুরানো এডিশনের বই প্রশ্নটাও মনে হয় অন্যরকম ছিল। এটার প্রশ্ন আর এটার প্রশ্ন কিন্তু সেম না। এখানে বলছে হচ্ছে দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। যদি পরপর দুইটা অন্ধকার বললে তখন কিন্তু বড় প্রস্থটা হইতো।
আছে। আচ্ছা, এখন যে কান্নাকাটি করতেছিলে একটু আগে, যে অপবর্তন কি আর পড়াবেন না আপু? যে পড়াই, দেখো অপবর্তন থেকে যা যা লাগবে আমি বলে দিচ্ছি, দেখো। অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনের সংজ্ঞার মধ্যে মেইনলি মনে রাখো, অপবর্তন মানে হচ্ছে আলোর বেঁকে যাওয়া। আলো যে বেঁকে যাচ্ছে চলার সময়, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় হচ্ছে আলোর অপবর্তন। বেঁকে যাওয়াটা দিয়ে তুমি মনে রাখবা। কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে সরু চিরের মধ্যে দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এই ক্ষমতা বৃদ্ধি পায়। এটা তুমি এভাবে মনে রাখতে পারো, যেটা যত বেশি লম্বা হবে তত বেশি বাঁকা হয়। যেমন তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করো, অনেক লম্বা লম্বা মানুষ যারা, তারা কিন্তু একটু ঝুঁকে ঝুঁকে হাঁটে, একটু বাঁকা হয়ে হাঁটে, তাই না? তাহলে যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য বা যত বেশি দৈর্ঘ্য তত বেশি বেঁকে যাবে, তত বেশি অপবর্তন হবে, অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পাবে। শব্দ যেহেতু তরঙ্গধর্মী, শব্দের অপবর্তন হয়, তো শব্দের অপবর্তন বলে। খুবই সিম্পল একটা কথা। অপবর্তনের শর্ত, প্রশ্ন এইভাবে আসে যে অপবর্তনের শর্ত কয়টা? অপবর্তন সৃষ্টির 2টি শর্ত রয়েছে। অপবর্তন সৃষ্টির 2টি শর্ত রয়েছে। এই শর্তগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যখন তুমি ফ্রেনেল আর ফ্রনহোফার আলাদা করে পড়বা তখন। অপবর্তন হচ্ছে 2 প্রকার। ফ্রেনেল আর ফ্রনহোফারের ক্ষেত্রে তুমি দেখো, ফ্রনহোফারের ক্ষেত্রে তোমাকে এই যে প্রথম প্যারার লাস্টের লাইনে বলছে, একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র, গ্রেটিং বা ঝাঁঝরি, এদের ক্ষেত্রে ফ্রনহোফার শ্রেণী অপবর্তন তৈরি হয়। আমরা মনে রাখবো এইভাবে, একক রেখা ছিদ্র 1, যুগ্ম রেখা ছিদ্র 2, আর ঝাঁঝরি মানে হচ্ছে অনেকগুলা, 1 2 অনেকগুলো থাকলে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে ফ্রনহোফার। আর যদি আমাদেরকে সংখ্যা দিয়ে না বলে, দেখো এখানে তো আমরা সবগুলো সংখ্যা দিয়ে পড়লাম, তাই না? যদি সংখ্যা দিয়ে না বলে কিছু বৈশিষ্ট্যমূলক কথা বলে, যেমন খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র, এই ধরনের ক্ষেত্রে ঘটবে হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন। সো ফ্রনহোফারের ক্ষেত্রে আমরা সংখ্যা পাবো 1 2 অনেকগুলা, আর ফ্রেনেলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সব বৈশিষ্ট্যমূলক কথাবার্তা, খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র। ঠিক আছে, এই কথাটাও ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে এইভাবে, আলোর তির্যক রূপ ধর্মটা প্রমাণ করা যায় কোন ঘটনা দিয়ে? সেটা হচ্ছে অপবর্তন। মনে আছে আমি ব্যতিচারের ক্ষেত্রে বারবার এটা বলতেছিলাম যে তুমি ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্তগুলো পড়তেছো, মানে উজ্জ্বল আর অন্ধকার বিন্দুর যে শর্তগুলো পড়তেছো, অপবর্তনের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে। ব্যতিচারের ক্ষেত্রে আমরা উজ্জ্বল বিন্দু পাই হচ্ছে যুগ্ম গুণিতকের ক্ষেত্রে, এখানে আমরা অন্ধকার বিন্দুটা পাই হচ্ছে যুগ্ম গুণিতকের ক্ষেত্রে। মনে আছে আমি বলছিলাম 2n × λ/2, এখানে কাটাকাটি করলেই কিন্তু n λ আসে, মানে যুগ্ম গুণিতক। আর ব্যতিচারের ক্ষেত্রে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার বিন্দু পাই হচ্ছে অযুগ্ম গুণিতকে, এখানে আমরা উজ্জ্বল বিন্দুটা পাচ্ছি অযুগ্ম গুণিতকে। আচ্ছা, এরপর অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং এর জন্য দেখো এখানে বলছে হচ্ছে গ্রেটিং প্রধানত 2 প্রকার, নিঃসরণ বা নির্গমন আর হচ্ছে প্রতিফলন। এই নামগুলা খেয়াল করো, নামগুলো থেকে প্রশ্ন আসে, নিঃসরণ, নির্গমন, প্রতিফলন, গ্রেটিং। গ্রেটিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা, এটাও জিজ্ঞেস করতে পারে যে গ্রেটিং কি? গ্রেটিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা। নিঃসরণ গ্রেটিং এর জন্য এইখানে 3টা ইনফরমেশন আছে। একটা হচ্ছে গ্রেটিং এ প্রায় 10,000টা দাগ থাকে কতটুকু জায়গার মধ্যে? প্রতি সেন্টিমিটার জায়গার মধ্যে। প্রতি সেন্টিমিটারে থাকবে হচ্ছে 10,000টা করে দাগ। আর একটা করে চিরের প্রস্থ হচ্ছে 10⁻⁴ সেন্টিমিটার। একটা চিরের প্রস্থ কত সেন্টিমিটারে থাকে আর হচ্ছে কতগুলো দাগ থাকে? নিঃসরণ গ্রেটিং থেকে এই কথাগুলো ইম্পর্টেন্ট। গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবকের জন্য হচ্ছে আমি যেই একটা ছক করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে চ্যাপ্টারের ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট, সেখানে গ্রেটিং ধ্রুবকের একটা ফর্মুলা ছিল d = a + b, আর আরেকটা ফর্মুলা ছিল হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n = 1/a + b। এখানে a হচ্ছে প্রতিটা চিরের বেধ বা প্রস্থ, আর b হচ্ছে প্রতিটা রেখার বেধ বা প্রস্থ। খুবই সিম্পল, সূত্রগুলো শুধু মনে রাখো, d = a + b আর n = হচ্ছে 1/a + b। ঝাঁঝরি কি? ঝাঁঝরি হচ্ছে অনেকগুলো ফুটা 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 করা থাকে। ঠিক আছে, অনেকগুলো ফুটা যখন থাকে একসাথে একটা পাত্রের মধ্যে বা একটা তলের মধ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ঝাঁঝরি। ঠিক আছে, আলোকের সমবর্তনের মধ্যে
টুরমালিন কেলাস সম্পর্কে এখানে যে ইনফরমেশন গুলো আছে, তো এই একটা প্যারার মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। টুরমালিন কেলাস সম্পর্কে এখানে বলছে হচ্ছে কয়েকটা ধাতুর অক্সাইডের মিশ্রণে রাসায়নিক সংমিশ্রণে তৈরি, ষড়ভুজ আকৃতির, মানে 6টা বাহু আছে, হালকা সবুজ বর্ণের। তারপর হচ্ছে সর্বাপেক্ষা বড় কণাটার নাম হচ্ছে সরলাক্ষ। টুরমালিন নিকল প্রিজম আর পোলারয়েড ইত্যাদি সমবর্তক বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয়। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এরপর প্রতিফলনের দ্বারা সমবর্তন, এখানে আছে হচ্ছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্রের জন্য তুমি এই গাণিতিক প্রকাশটা মনে রাখো, মিউ ইকুয়ালস টু tan IP। মিউ ইকুয়ালস টু tan IP থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে এভাবে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক প্রতিসারকের সমান। এটা আমরা কোন সূত্র থেকে পাই? এটা পাই হচ্ছে ব্রুস্টারের সূত্র থেকে। মিউ ইকুয়ালস টু tan IP, এখান থেকে আমরা মনে রাখবো যে সমবর্তন কোণ হচ্ছে IP, এর ট্যানজেন্ট tan IP, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারকের সমান। এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র। আমাদের একদম লাস্ট টপিক হচ্ছে সমবর্তন বিষয়ক কতগুলো রাশি। এই সমবর্তন বিষয়ক রাশিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে প্রত্যেকটার জন্য সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো থেকে আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ড বলে দিচ্ছি, শুধু কিওয়ার্ড গুলো দাগায় রাখো, কিওয়ার্ড মনে রাখলে তুমি সংজ্ঞাগুলো থেকে অ্যান্সার করতে পারবা। ওকে, অসমবর্তিত আলোক। অসমবর্তিত আলোকের জন্য দাগাও হচ্ছে চারদিকে সমান বিস্তারে। চারদিকে সমান বিস্তারে। সমবর্তিত আলোকের জন্য দাগাও একটি তলে বা এর সমান্তরাল তলে। একটি তলে বা এর সমান্তরাল তলে। রেখা সমবর্তিত আলোক বা সমতল, এখন নতুন এডিশনে বলছে হচ্ছে সমতল সমবর্তিত আলোক, এটার জন্য হচ্ছে কেবলমাত্র একটি তলে। কেবলমাত্র একটি তলে। কম্পন তল হচ্ছে যে সমতলে। সমবর্তিত কোণ হচ্ছে সমবর্তন সর্বাধিক হবে। সমবর্তন তলের জন্য হচ্ছে তলটি লম্বভাবে। দ্বৈত প্রতিসরণের জন্য দুটি প্রতিসৃত রশ্মিতে। ব্রুস্টারের সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু tan IP। ওইটা মনে রাখলে আমি বলছিলাম যে সমবর্তন কোণের ট্যানজেন্ট হচ্ছে প্রতিসরণাঙ্কের সমান, এটা তুমি বলতে পারবা। ম্যালাসের সূত্রের জন্য I সমানুপাতিক cos থিটা স্কয়ার, এইটুকু মনে রাখো। I সমানুপাতিক হচ্ছে cos থিটা স্কয়ার। তার মানে সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে যাওয়ার ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের সমবর্তন অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক হয়। মানে তীব্রতা বা I হচ্ছে এই মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। তোমাকে এত বিটলামি করবে না যে কার কার মধ্যে কোণ এটা মানে চেঞ্জ করে দিবে, কোসাইনের বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক, এভাবে করে প্রশ্ন করতে পারে। তো তুমি এটুকু মনে রাখো যে কোসাইনের বর্গের সমানুপাতিক হবে I is proportional to cos theta square। ওকে, তাহলে আমাদের আপাতত পড়া শেষ। চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা, এটা কিন্তু আমি পড়ানোর সময় বলে দিছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাস্ট আমরা যে ছকটা পড়ছিলাম 2 পেজ জুড়ে একটা ছক ছিল, সেই ছকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই ছকটা বারবার করে প্র্যাকটিস করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যখন পড়বা দাগানো অংশের সাথে সাথে আমি যা পড়াইছি এই জিনিসগুলো প্রথমে পড়ে শেষ করে ফেলবা। দাগানো অংশ এবং ক্লাস লেকচার এই দুইটা শেষ করবা। এই দুইটা শেষ করার পরে তারপরে হচ্ছে তোমার ইসাক স্যারের বইয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে, অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ করতে হবে। তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে হবে। এই প্রশ্নগুলো সলভ করার পরে সময় পাইলে তাহলে তুমি ইসাক স্যারের বই যখন রিভিশন দিচ্ছ তখন দাগানোর বাইরের অংশগুলো একবার দেখে ফেলো, জাস্ট একবার দেখে রাখলা যে কি আছে, যাতে তোমার আইডিয়া থাকে। দাগানোর বাইরে থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই কম। ইউজুয়ালি আমাদের ফিজিক্সের যে প্রশ্নগুলো এগুলো সব দাগানোর মধ্যে থেকেই আসে। আর যদি তোমার এরপর আরো সময় থাকে তাহলে তপন স্যারের বই, তোফাজ্জল স্যারের বইয়ের যে প্রশ্নগুলো আছে তোমাদের কম্পেনিয়ন বুকের মধ্যে অন্য রাইটারের এক্সট্রা ইনফরমেশনের পরে প্রশ্নগুলো কিন্তু আমরা দিয়ে দিছি, অনুশীলনী প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো সলভ করে ফেলো। কারণ
যেহেতু অনুশীলনের প্রশ্ন থেকে প্রশ্ন আসতেছে, তপন স্যারের বইয়ের প্রশ্নগুলো সলভ করা থাকলে তোমার জন্য ভালো, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, সময় আছে যেহেতু প্র্যাকটিস করে ফেলো। আর ইনশাল্লাহ পড়তে যেয়ে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে তো সলভ ক্লাস আসেই, সলভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। কালকে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, অনেক ভালো করো পরীক্ষায়। আল্লাহ হাফেজ।